সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তোমাদের সাথে আমি গুণগত রসায়ন এই চ্যাপ্টারটিতে আলোচনায় ছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারটির নতুন একটি অংশে পদার্পণ করতে চাচ্ছি, সেটি হচ্ছে সেপারেশন টেকনিক বা পৃথকীকরণ কৌশল। এই পৃথকীকরণ কৌশলের মধ্যে বেশ কিছু সাব টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ক্যালাসন, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রিস্টালাইজেশন বা ক্যালাসন। ক্যালাস শব্দটা থেকে ক্যালাসন এই কথাটি এসছে। ক্যালাসের আমরা যদি ইংরেজি করি তাহলে দাঁড়ায় ক্রিস্টাল, ক্রিস্টাল বা ক্যালাস। সেখান থেকে আমরা বলছি ক্রিস্টালাইজেশন বা ক্যালাসন। আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে তাদের বিভিন্ন ক্রিস্টাল থাকে। এখন এই ক্রিস্টালগুলো কিছু কিছু আছে অনেক ছোট, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, এগুলো অনেক ছোট ছোট, যেটা আমাদের খাদ্য লবণ। আবার কপার সালফেটের ক্রিস্টাল, কপার সালফেটের ক্রিস্টাল ছোট হতে পারে, আবার এটা প্রসেস করে এটাকে বড় ক্রিস্টালেও রূপান্তরিত করা যেতে পারে। এখন এই ক্রিস্টালাইজেশন টপিকটির মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো একটা অবিশুদ্ধ ক্রিস্টালকে কিভাবে বিশুদ্ধ ক্রিস্টালে রূপান্তরিত করা যায়, এটি হচ্ছে আসলে আমাদের আলোচনার মূল বিষয়। এক্ষেত্রে আমাদের খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটি সবগুলো বইতেই দেওয়া আছে এবং এটি থেকেই মাঝে মাঝে পরীক্ষায় আসে। সো আমরা খাদ্য লবণটা দিয়েই ক্যালাসন বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। বর্তমানে অবশ্য বাজারে যে খাদ্য লবণ প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায় সেগুলো অনেকটাই পিওর। যেমন আমরা যে বিভিন্ন ব্র্যান্ডের 1 কেজির খাদ্য লবণগুলো বাজার থেকে কিনে থাকি সেগুলোকে আমরা ধরতে পারি প্রায় 99 বা ক্ষেত্র বিশেষে 100%-এর মতো পিওর। কিন্তু এই খাদ্য লবণের মূল যেই উৎস সমুদ্রের পানি, সেই সমুদ্রের পানিকে যখন বাদ দিয়ে শুকিয়ে খাদ্য লবণ তৈরি করা হয়, সেই খাদ্য লবণটি কিন্তু 100% পিওর থাকে না। সেখানে অনেক ভেজাল বা অপদ্রব্য, যেটাকে ইংরেজিতে বলা হয় ইমপিউরিটিস, সেটা মিশ্রিত থাকে। তাহলে এই ভেজাল বা অপদ্রব্য থেকে আমার কিভাবে সেই খাদ্য লবণটাকে পিউরিফাই করা যায় সেটি নিয়ে আমরা আজকে ক্যালাসন টপিকটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ক্যালাসন বিষয়টা মানে হচ্ছে যখন কোনো অবিশুদ্ধ ক্যালাসকে তার অপদ্রব্য থেকে আলাদা করে বিশুদ্ধ ক্যালাসে পরিণত করা হয়, তখন এই প্রক্রিয়া বা পদ্ধতিটাকে বলা হয় ক্যালাসন। এখন আমি ধরে নিলাম যে সমুদ্রের থেকে যে লবণটাকে ইনিশিয়ালি শুকানোর মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেই লবণের আমরা পিউরিফিকেশন করতে চাচ্ছি। এক্ষেত্রে আমরা যদি ল্যাবে কাজ করি তাহলে অল্প কিছু পরিমাণ লবণ নেই। লবণ নিয়ে আমরা কি করব, সেটার পিউরিফাইয়ের জন্য আমরা প্রথমে সেটার সাথে পানি যোগ করব। এখন পানি যোগ করলে যে জিনিসটা হবে, তোমরা সবাই জানো যে সোডিয়াম ক্লোরাইড পানিতে অধিক মাত্রায় দ্রবণীয়। তাই পানি দেওয়ার পর সেই সোডিয়াম ক্লোরাইডের অবিশুদ্ধ অংশটির মধ্যে সোডিয়াম ক্লোরাইড অংশটি পানিতে দ্রবীভূত হবে, আর অবিশুদ্ধ অংশগুলো তলানি পড়বে। তাহলে আমার কাজটি কি, আমি প্রথমে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পাতিত পানি দিব, দেওয়ার পর দ্রবণ তৈরি করব, দ্রবণ তৈরি করে পরবর্তীতে সেটাকে ফিল্টার করব। যখন আমরা এই ফিল্টারের কাজটি করব, করার পর উপরে যেই জিনিসটি ফিল্টার পেপারের উপরে থাকবে সেটাকে আমরা বলবো অপদ্রব্য বা অবশেষ। এই ফিল্ট্রেশনের কাজটি কিভাবে করা হয়, এক্ষেত্রে তুমি যে কোনো একটা পাত্র নেবে, একটা বড় বিকার নিতে পারো। যেমন ধরো আমি একটা বড় বিকার নিলাম, এটার উপরে আমি এখানে একটা ফানেলের ব্যবস্থা করব। ফানেল, এই ফানেলের মধ্যে আমরা কি করব, ফিল্টার পেপার রাখবো। ফিল্টার পেপারগুলো গোল হয় চাকতির মতো। তাহলে ধরো এটা একটা ফিল্টার পেপার, এটাকে প্রথমে আমরা
মাঝখান দিয়ে ভাঁজ করব, এই মাঝখান দিয়ে ভাঁজ করব। তাহলে মাঝখান দিয়ে ভাঁজ করলে এটা দেখতে এরকম অর্ধবৃত্তাকার হবে। পরবর্তীতে এই অর্ধবৃত্তাকার এটাকে আবার আরেকটা ভাঁজ দিব এটার মাঝখান বরাবর। তার মানে পরবর্তীতে সে দেখতে এরকম হবে। এইভাবে আমরা ফিল্টার পেপারটাকে পরপর দুইটি ভাঁজ দিয়ে এরকম একটা শেপ পাচ্ছি। এই শেপটার পরে এটাকে আমি এইভাবে খুলব। এভাবে খুললে জিনিসটা কি হবে, আমি যখন এটাকে এইভাবে খুলব তখন এটা এরকম কোণকের মতো হবে, রাইট? আর এটা এরকম হবে। এরকম যখন হবে এটা আমি এই জায়গায় প্লেস করব। তাহলে এটা আমার এই জায়গায় প্লেস করতে হবে। এভাবে আমরা ফিল্টার পেপারটিকে ফানেলের মধ্যে প্লেস করব। করার পর আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা পাত্রে আমি আগে যে দ্রবণটা বানিয়েছি, অর্থাৎ ওই যে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পানি দিয়ে আমি যে দ্রবণটা বানিয়েছি সেই দ্রবণটা ওই পাত্র থেকে আমরা এখানে ঢালব। ধরো এটা হচ্ছে পাত্র থেকে আমার এইভাবে দ্রবণটা এখানে প্লেস করব। পরে যে কাজটা হবে, এখানে এই ফিল্টার হয়ে এই জিনিসটা এখানে পড়বে। শিক্ষার্থীরা খেয়াল করো, নিচে যেই অংশটি পড়ল তাকে আমরা বলবো ফিল্ট্রেট, যেটাকে বাংলায় বলা হয় পরিশ্রুত দ্রবণ। এখানে যে জিনিসটি জমে থাকবে, ওই যে অপদ্রব্যগুলো ছিল যেটা পানিতে দ্রবীভূত হয়নি, সেটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো রেসিডিউ, যেটা বাংলা হচ্ছে অবশেষ। আর এই টোটাল প্রসেসটাকে আমরা বলবো ফিল্ট্রেশন, যেটাকে বাংলায় বলা হয় পরিস্রাবণ, ফিল্ট্রেশন মেথড বা ফিল্ট্রেশন। তার মানে আমার এই জায়গায় ফিল্ট্রেশনে ফিল্ট্রেট আর রেসিডিউ এই দুটো জিনিস পাওয়া যাবে। এই ফিল্ট্রেটের মধ্যে এখন কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে। সমস্যাটি হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু এখন আর ক্রিস্টাল ফর্মে নেই। সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত অবস্থায় ছিল, দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে খেয়াল করো, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা ক্রিস্টাল ফর্মে ছিল, কিন্তু সেখানে আমি পানি দিয়ে জিনিসটাকে ডিজলভ করে ফেলেছি। এখন ডিজলভ করার পর বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পেয়েছি, বাট সে দ্রবীভূত অবস্থায় পেয়েছি। তাহলে আমাকে এখন কি করতে হবে? এখন এই বিশুদ্ধ অংশ থেকে আবার সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল তৈরি করতে হবে। এছাড়া আমার হাতে কোনো উপায় ছিল না। ক্রিস্টালটাকে ভেঙে দ্রবীভূত করলাম, এখন দ্রবীভূত অবস্থা থেকে আবার সেখানে কি করব? আগের ক্রিস্টালে কনভার্ট করতে হবে। তার মানে আমাকে এবার দ্বিতীয় ধাপে যেতে হবে। দ্বিতীয় ধাপের জন্য আমি যে কাজটি করব, খেয়াল করো, এটি আমি সরিয়ে ফেলব। এটি সরানোর পর আমার এই জায়গায় যে পরিশ্রুত দ্রবণটা আমি পেলাম, এটাকে আমি বুনসেন বার্নারে হিট দেব। বুনসেন বার্নারে, তাহলে আমি এখানে একটা বার্নার প্লেস করব। বার্নারের মধ্যে এটা কিছুটা হিট দিব। হিট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আমি প্রাথমিকভাবে যেই দ্রবণটি তৈরি করেছিলাম সেখানে অতিরিক্ত পরিমাণে পানি দিয়েছিলাম। এখন এইটাকে যখন আমরা হিট দিব, হিট দিলে কিছু পানি এখান থেকে ভ্যাপার হয়ে উপরে উঠে যাবে। যখন পানিটা ভ্যাপার হয়ে উপরে উঠে যাবে তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা যাবে না, এটা এখানেই থাকবে। কারণ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কিন্তু অনেক বেশি, স্ফুটনাঙ্ক আরও বেশি, 1400-র উপরে তার স্ফুটনাঙ্ক। আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে কত? 801-এর মতো বা 810, কিন্তু পানিরটা কত? 100। তার মানে এখানে পানি 100 ডিগ্রিতে ফুটবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা ভ্যাপার হবে না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটাকে উত্তপ্ত করা। উত্তপ্ত করার মাধ্যমে
এখানকার যে অসম্পৃক্ত দ্রবণটা ছিল সেটাকে প্রায় সম্পৃক্তর কাছাকাছি নিয়ে আসা। এখন তোমরা একটু কেমিস্ট্রি দেখতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা পানির মধ্যে আমি যখন দেই তখন এখানে আমরা দেখতে পাই সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, এই দুইটা জিনিস আমরা দেখতে পাই। একিউ কথার মানে হচ্ছে অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে। এখন আমি এটাকে যখন উত্তপ্ত করলাম বার্নারের হিট দেওয়ার মাধ্যমে, পরবর্তীতে এই বিকারটাকে সরিয়ে হালকা একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পর এখানে ফোটায় ফোটায় এটার মধ্যে গাঢ় HCl দেব, গাঢ় HCl, বেশ কয়েক ফোঁটা গাঢ় HCl দেওয়া হবে। এটি ডিপেন্ড করে তোমার এই জায়গায় কি পরিমাণ দ্রবণ আছে তার উপরে মোটামুটি আন্দাজ করে দিতে হবে। ধরো যদি 100 ml বা 150 ml এর মতো থাকে তাহলে 2-3 ফোঁটা বা 3-4 ফোঁটা আমরা গাঢ় HCl দিতে পারি। গাঢ় HCl দেওয়ার পর আমরা এই দ্রবণটিকে অনেকক্ষণ রেখে দেব, ঠিক আছে? তার মানে আমার সম্পৃক্ত দ্রবণটাকে কিছুটা ঠান্ডা করে গাঢ় HCl দিব, দেওয়ার পর সেটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। সেটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 30 মিনিট। এখন কতক্ষণ রাখবো এটি তুমি নিজেই আন্দাজ করতে পারবে। তুমি দেখতে পাবে কিছুক্ষণ পর এটার মধ্যে একটা চমৎকার জিনিস দেখা যাবে। সেটা হচ্ছে এই দ্রবণটার নিচে এরকম ক্যালাস পড়তে থাকবে, জমা হতে থাকবে। এই দ্রবণটাতে এরকম কিছু দানাদার পদার্থ তৈরি হতে থাকবে। এই যে দানাদার পদার্থগুলো তৈরি হচ্ছে এটি আসলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল। তাহলে এখানে কেন এই দানাদার পদার্থগুলো তৈরি হচ্ছে? নিশ্চয়ই তার পেছনে গাঢ় HCl এর কোনো ভূমিকা আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরতে পেরেছ যে গাঢ় HCl দেওয়ার কারণে এখানে এই সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালগুলো তৈরি হয়। আমরা যদি একটু কেমিস্ট্রি দেখি তাহলে গাঢ় HCl এ যেটা হবে, দেখো HCl থেকে এখানে এটাও যখন জলীয় দ্রবণে অ্যাড হচ্ছে তখন এখানে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন হবে। তাহলে দেখো তো আমার দ্রবণে দুইটা ক্যাটায়ন আছে, 2 রকমের, বাট একমাত্র ক্লোরাইড অ্যানায়ন আছে। অ্যানায়ন একই রকমের, অর্থাৎ এখানে সম আয়নের একটা ফ্যাক্টর আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে দ্রাব্যতা করানোর সময় আমি বলেছিলাম সম আয়নের কারণে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়। দ্রাব্যতা হ্রাস পাওয়া মানে কি? সে দ্রবণে কম দ্রবীভূত হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড সে প্রাথমিকভাবে দ্রবণে যেই পরিমাণ দ্রবীভূত হতো, গাঢ় HCl দেওয়ার পর তার দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি আগের চেয়ে অনেক কমে যাবে। আচ্ছা, দ্রবীভূত হওয়ার টেন্ডেন্সি কমে যাওয়ার অর্থ কী? অর্থাৎ এই যে ডান দিকে তার যে পজিটিভ বা নেগেটিভ আয়ন ফর্মে যেটা ছিল সেটি কমে যাওয়া। সেটি কমে গেলে বিক্রিয়াটা বাম দিকে বা বিক্রিয়কের দিকে শিফট হবে। যদি সে বিক্রিয়কের দিকে শিফট হয় তার মানে আমরা তখন এটাকে একটু উভমুখী সাইন দিয়ে দেখানোর চেষ্টা করি। উভমুখী সাইন দিয়ে আমরা দেখালাম। তাইলে সোডিয়াম ক্লোরাইড এই অ্যাকোয়াস থেকে আয়ন থেকে অ্যাকোয়াস অবস্থা বা আরও যদি বাম দিকে যায় তাহলে এটা সলিড ফর্মে চলে আসবে। সলিড ফর্মে শিক্ষার্থীরা অধিকাংশ বইগুলোতে যেটা করে এটা থেকে এটা দেখানো হয়। তুমি চাইলে এটা থেকে সরাসরি এটা লিখতে পারো। যদি লেখো তখন আর এই মাঝখানের অংশটা লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? আর যদি মাঝখানটা লিখতে চাও সেটা হতে পারে যে আয়ন থেকে অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইড, তারপরে সেখান থেকে সলিড সোডিয়াম ক্লোরাইডে রূপান্তরিত হওয়া।
তাহলে যেহেতু সময়নের কারণে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, তাই এই ক্ষেত্রে আমরা সলিড সোডিয়াম ক্লোরাইড পেতে পারি। তাহলে এটি হচ্ছে এই ক্রিস্টালগুলো। এবার তোমাকে কি করতে হবে, এবার যেহেতু এটার মধ্যে পানি আছে এবং ক্রিস্টাল আছে, সে আগের মতো করে আবার ফিল্টার করতে হবে। আবার একটা নতুন ফিল্টার পেপার নিতে হবে, নিয়ে আবার সেই নতুন বিকারের মধ্যে একইভাবে ফানেলের মধ্যে ফিল্টার পেপারটি প্লেস করে আমরা ফিল্টার করব। এই ফিল্টার করার পর ফিল্টার পেপারের উপরে যেটা থাকবে সেটা এখন আমার সোডিয়াম ক্লোরাইডের গাঢ় ক্যালাস, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পানি। এক্ষেত্রে উপরে যে ক্যালাসটা থাকবে সেই ক্যালাসটা কিন্তু ভিজা থাকবে, পানিযুক্ত থাকবে। এখন এই পানিটাকে তাহলে রিমুভ করতে হবে। এই রিমুভ করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। যদি আমার ল্যাবে ড্রায়ার থাকে, ড্রায়ারের কাজ হচ্ছে যে ড্রাই করা হয়, শুকানো হয়, ঠিক আছে। ল্যাবে এরকম ড্রায়ার থাকে উন্নত ল্যাবগুলোতে, সেখানে তুমি 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টেম্পারেচার সেট করে এই ভিজা সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসটা কোনো একটা বিকার বা কোনো একটা পাত্রের মাধ্যমে সেখানে রাখবে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়ে যাবে। বাষ্পীভূত হয়ে গেলে পরে কিছুক্ষণ পর দেখবে সেটা একবারে শুকনো হয়ে গিয়েছে। যদি তোমার ল্যাবে ড্রায়ার না থাকে, সেই ক্ষেত্রে তুমি এটা রোদে শুকাতে পারো। তুমি যে ভিজা সোডিয়াম ক্লোরাইডের লবণটা পাবে সেটা কোনো একটা পাত্রে নিয়ে রোদের মধ্যে তুমি সেটা শুকিয়ে নিতে পারো। শুকিয়ে নিলে একটা সময় দেখবে যে সেটা অনেক শুকিয়ে গিয়েছে। এটা তখনই করবে যদি তোমার ল্যাবে ড্রায়ার না থাকে বা শুকানোর মতো কোনো কিছু না থাকে। এবার তোমার কাজ হচ্ছে তুমি এখন কতটুকু সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস পেলে সেটা তোমাকে ওয়েট করতে হবে। শিক্ষার্থীরা বলে রাখি, তুমি যখন প্রথমে কাজটি শুরু করবে তখন অবশ্যই কতটুকু নিয়ে কাজ শুরু করেছো সেটি ব্যালেন্সের মাধ্যমে ওয়েট করে রাখবে। তাহলে আমি যদি ধরে নেই, কথার কথা ধরি, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ভর 10 গ্রাম, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসের ভর 8 গ্রাম। তার মানে তুমি এই যে টোটাল প্রসেসটা যখন করলে, করার পরে লাস্ট ওয়েটটাতে তুমি পেলে 8 গ্রাম। সুতরাং ইল্ড হচ্ছে তুমি কতটুকু নিলে এবং কতটুকু পেলে তার একটা শতকরা হার। তাহলে তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো। তুমি 10 গ্রাম নিয়ে 8 গ্রাম পেয়েছো, তাহলে 100 গ্রাম নিলে কতটুকু পেতে? 80 গ্রাম। এই জিনিসটা যদি 100 গ্রাম নিতে তাহলে 80 গ্রাম পেতে। তার মানে শতকরা কত পার্সেন্ট তার বিশুদ্ধতা? 80%। ঠিক আছে, তাহলে আমি 10 গ্রামের মধ্যে পেয়েছি 8 গ্রাম, 1 গ্রামে পেয়েছি 8 গ্রাম বাই 10 গ্রাম, আর 100 গ্রামে হচ্ছে 8 গ্রাম বাই 10 গ্রাম ইন্টু 100। তো এটাকে অনেকে পার্সেন্টেজ অফ ইল্ড এভাবেও লেখে, পার্সেন্টেজ অফ ইল্ড। তার মানে আমরা এটা পাচ্ছি 80%। এখন আমি তো এখানে 8 গ্রাম 10 গ্রাম দিয়েছি। তোমার যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে তুমি এখানে কি করবে? এখানে তুমি এটাকে ধরতে পারো এক্স, এটাকে ধরতে পারো ওয়াই। তাহলে যদি এক্স ওয়াই ধরো তখন ইল্ড হবে, পার্সেন্টেজ অফ ইল্ড হবে, খেয়াল করো, এক্স, তাহলে এক্সটা হচ্ছে কি এই যে 10, তার মানে এটা হবে নিচে, আর এখানে এটা হচ্ছে ওয়াই ইন্টু 100। ঠিক আছে, তাহলে 10 গ্রাম এক্সের মধ্যে বিশুদ্ধ হচ্ছে ওয়াই, তাহলে একে হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু 100। এভাবে আমরা ইল্ড বিষয়টিকে বের করতে পারি। এখন ইল্ডের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়? ধরো তোমার ইল্ড এসছে 80%, কিন্তু একই স্যাম্পলে তোমার বন্ধুর ইল্ড এসছে 90%। তার মানে তোমার প্রসেসিংয়ের মধ্যে কোনো একটা জায়গায় কিছুটা বেশি ভুল হয়েছে। তা না হলে একই জিনিসে তোমার 80% আসবে, তোমার বন্ধুর কেন 90% আসবে? এভাবে আমরা
ইল্ডের ভ্যালু থেকে আলটিমেটলি তোমার দুইটা বিষয় দেখতে পাই। একটা হচ্ছে যে এই মানটা যত বেশি হবে তার পিউরিটি সম্পর্কে আমরা তত একটা আইডিয়া পাবো। আবার একই আননোন স্যাম্পল দিয়ে 2 বা ততোধিক ব্যক্তি করার পর যদি কারো ইল্ড অনেক বেশি আসে তাহলে বুঝতে হবে যে অন্যদের সাথে তার প্রসেসগত কোনো বৈপরীত্য আছে বা কোনো একটা ঝামেলা আছে। এটি হচ্ছে ইল্ডের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এবার ছোট্ট আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেমন ধরো কপার সালফেট 5 অণু পানি, যেটাকে আমরা তুতে বলি, আমাদের দেশে এটাকে তুতে, গ্রাম দেশের তুইতাও বলে কেউ কেউ, তুতে, ঠিক আছে, ব্লু কালারের। সোডিয়াম ক্লোরাইডের যেটার ক্রিস্টালের কথা আমরা এখানে বললাম, কপার সালফেটেরটাও কিন্তু সেম ক্রিস্টাল, এটা পার্থক্য আছে। কপার সালফেটের ক্রিস্টালগুলো অনেকেই বাজারে হয়তো দেখবা এরকম বড় বড় হয়, আর সোডিয়াম ক্লোরাইডগুলো তো তোমরা জানোই খাবারের লবণ অনেক ছোট ছোট ক্রিস্টাল হয়। আবার কপার সালফেটের এটা কিন্তু ছোট ছোট হতে পারে, কপার সালফেটের এটা ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। এখন তোমার মনে কনফিউশন হতে পারে যে স্যার কপার সালফেটের ছোট ক্রিস্টাল বড় ক্রিস্টাল, এই কথাটার মানে কি? মানে হচ্ছে তুমি এই ছোট যে ক্রিস্টালগুলো আছে কপার সালফেটের, একইভাবে সেম মেথডে কপার সালফেটের পিউরিফিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কপার সালফেটের সাথে যেটা মিক্স করব, শিক্ষার্থীরা খেয়াল করো, এটা একবার বোর্ডে এসেছিল, কপার সালফেটের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড মিক্স করব। এটি হচ্ছে পার্থক্য। কেন? কারণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফেট আছে, কপার সালফেটের মধ্যেও সালফেট আছে। তাহলে কি এটা সম-আয়ন প্রভাব, সালফেটটা হচ্ছে আমার সম-আয়ন প্রভাব, সম-আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতাটা কি হবে? কমে যাবে, কমে যাওয়ার কারণে কপার সালফেটের ক্রিস্টাল তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে বড় ক্রিস্টাল এবং ছোট ক্রিস্টাল, এইটার মানেটা কি? মানেটা হচ্ছে তুমি প্রথমত এখানে কপার সালফেটের যখন একই পদ্ধতিতে তুমি কি বলে ফিল্ট্রেশন করবে, ফিল্ট্রেশন করার পরে কপার সালফেটের যে দ্রবণটা পাবে, সেই দ্রবণের মধ্যে বাহির থেকে তুমি কিছু কপার সালফেটের নিউক্লিয়াস যোগ করবে, অর্থাৎ পিওর কিছু কপার সালফেট যোগ করবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তুমি এখানে এটা কপার সালফেট আছে এটার মধ্যে দ্রবীভূত অবস্থায়, এইটার মধ্যে তুমি কি করবে? কপার সালফেটের কোনো একটা ছোট্ট টুকরা বা ছোট্ট একটা দানাদার অংশ এটার মধ্যে যোগ করবে। এটা খুব মজার একটা বিষয়। কপার সালফেটের দ্রবণটাকে পরিশ্রুত অবস্থায় তার মধ্যে কপার সালফেটের ছোট্ট একটা টুকরা যোগ করবে, যেটাকে বলা হয় কপার সালফেটের নিউক্লিয়াস। এটা যোগ করার পরে তুমি 14-15 দিন রেখে দিতে হবে। প্রথম দিন পরে দেখবে এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটার সাইজটা বড় হয়ে যাচ্ছে। এভাবে 15 দিন পরে দেখবে এটা হয়তো এরকম বড় হয়ে গেছে। তাহলে এটা এইভাবে বড় হলো কিভাবে? এটা বড় হওয়ার বিষয়টা হচ্ছে এখানে যে কপার সালফেটগুলো দ্রবীভূত অবস্থায় ছিল, ওই কপার সালফেটগুলো আস্তে 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 করে এই কপার সালফেটের সাথে গিয়ে সংযুক্ত হয়, হয়ে এটা অনেক বড় হয়ে যায়। অর্থাৎ প্রাথমিক অবস্থায় তারা কেউ কারোর সাথে যুক্ত হতে চাচ্ছিল না দ্রবণের মধ্যে। তাদের সাহস বাড়ে কখন? যখন তাদের একই জাত ভাই কপার সালফেটের সলিড ফর্মের একটা জিনিস তার মধ্যে যুক্ত করা হয়। বিষয়টা অনেকটা আমাদের দেশের ওই গ্রাম্য প্রবাদের মতো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থাৎ বিড়ালের গলায় একবার ঘণ্টা বাঁধা হয়ে গেলে পরে কিন্তু কাজটা স্মুথ হয়ে যায়। তার মানে কোনো একটা কাজের স্টার্টিংটা শুরু করে দিলে পরে দেখা যায় অনেকেই সেই কাজটা করে, কিন্তু স্টার্টিংটা অনেকে করতে চায় না। এখানেও বিষয়টা তাই, কপার সালফেট দ্রবণ থেকে যুক্ত হতে চায় না, কিন্তু যখন বাহির থেকে তুমি কপার সালফেটের ছোট্ট একটা সলিড অংশ এটার মধ্যে ঝুলিয়ে রাখবে, তখন দ্রবণের সবাই তার গায়ে লেগে এটার বিশাল ক্রিস্টাল হয়ে যায়। এভাবে আমরা 14-15 দিন, 20 দিন, ইভেন 1 মাস পর্যন্ত রেখে আমরা এরকম সুন্দর বড় বড় ক্রিস্টাল তৈরি করতে পারি, যেগুলো আমরা মার্কেটে অনেক সময় বিভিন্ন আয়নিক যৌগের ক্রিস্টাল দেখতে পাই। তো শিক্ষার্থীরা, আমরা আজকে দেখলাম কিভাবে ক্রিস্টাল তৈরি করা হয়, কিভাবে পিউরিফিকেশন করা হয়, ক্রিস্টালাইজেশন জিনিসটা কি, তার সাথে সময়ায়ন প্রভাব এই বিষয়টি কি, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তোমাদের কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।